হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে শুরু করছি আরেকটি ডেলি ব্লগ। ডেলি ব্লগ বলতে এটা কিন্তু একটা স্পেশাল ব্লগ। আমরা হোলির দিনে গিয়েছিলাম জয়রামবাটি, সেটা নিয়েই এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। সকালবেলাতেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকের দিনে যেরকম মঠ, বাতাসা, ফুটকড়াই এই সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়, আর রাধাকৃষ্ণেরও পুজো দিতে হয়, তার জন্য ব্যবস্থা করেছি ঠাকুরকে দেওয়ার জন্য কিছু ফুটকড়াইয়ের। মঠটা যেহেতু কালার দেওয়া থাকে, সেই জন্য আমরা একটু অ্যাভয়েড করে চলি, কারণ ওই প্রসাদ তো বাচ্চাদেরকেও দিতে হবে, তার জন্য। আর বাচ্চারা ভীষণ প্রসাদ হিসেবে ফুটকড়াই খেতে খুবই ভালোবাসে, তাই ওইগুলোরই ব্যবস্থা করেছিলাম। আর এখানে যখন দুপুর হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে, সেই সময় তখনও আমাদের পাড়াতে হোলি খেলা কিন্তু শেষ হয়নি। তখনও এরা রাস্তায় সবাই মিলে হোলি খেলছে, রাস্তা একদম রঙিন হয়ে গেছে। এরপরে তো বাচ্চারা সব চলে এসছে, আমার ভাইপোরা, মা, বৌদি সবাই মিলে আমরা ঠিক করেছি আজকে জয়রামবাটি যাব। গাড়ি এসে গেছে, গাড়ি এখন দাঁড়িয়ে আছে। তো গাড়িতে করে উঠে আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে মোটামুটি ধরুন 2.5 ঘন্টা মতো লাগে গাড়িতে। চাপাডাঙ্গার ওপর দিয়ে আমাদেরকে যেতে হয়, মায়াপুর পেরিয়ে, আরামবাগ পেরিয়ে জয়রামবাটি যেতে হয়। আর জয়রামবাটি যাওয়ার আগে আসে কামারপুকুর। কামারপুকুরটা যেহেতু আমাদের আগেই ঘোরা হয়ে গিয়েছিল, তাই কামারপুকুর আর আমরা যাব না। সবাই মিলে গাড়িতে একটুখানি ভাত ঘুম দিয়ে নিচ্ছে, সবাই মোটামুটি লাঞ্চ করেই আমরা বেরিয়েছি। প্রচণ্ড গরমও সেদিন ছিল, দুপুরবেলা বলে রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। এই রাস্তাটা আমাদের এখানে একদম নতুন হয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটা ব্রিজ। এই ব্রিজটা না অনেক দিন ধরে হচ্ছে, একটা 4 লেনের রাস্তা করেছে। রাস্তা অনেক চওড়া হয়েছে, প্লাস এদিক থেকে গিয়ে চাপাডাঙ্গা যেখানে জয়েন করেছে, সেখান থেকে তারকেশ্বরের একটা আলাদা রাস্তা বেরিয়েছে। ওই চাপাডাঙ্গা আরামবাগ থেকে এই যে রাস্তাটা অনেক চওড়া করে দিয়েছে, এই যে ওভারব্রিজটা করেছে এখান দিয়ে, এটার জন্য আমাদের অনেক সময় কম লেগেছে। যেটা বেরোনোর সময় বলছিলাম যে 2.5 ঘন্টা মতো সময় লাগবে, কিন্তু আসলে সেটা কিন্তু অনেক সময় কম লেগেছে। ধরুন 1 ঘন্টা এরকম সময় লাগলো। তো এই ব্রিজগুলো কিন্তু ছোট ছোট কিছু আমাদের নদী আছে এখানে, সেই নদীর ওপর দিয়েই এই ব্রিজগুলো হয়েছে। এর আগে অনেক জায়গায় গেছি এই রাস্তা দিয়ে, বাঁকুড়া গেছি, পুরুলিয়া গেছি, তখন এই ব্রিজটা না নির্মীয়মান ছিল। এত ধুলো ছিল এখানে যে পরে যদি মনে হতো যে বাঁকুড়া যাব কি পুরুলিয়া যাব, এই রাস্তা দিয়ে যেতেই ভয় লাগতো। মনে হতো যে আবার ওই ধুলোর পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই রাস্তাটা তৈরি হওয়ার জন্য প্রচুর ধুলো এখানে ছিল, কিন্তু এখন ফাইনালি এই রাস্তাটা তৈরি হয়ে যাওয়াতে আমাদের ভীষণ সুবিধা হয়েছে। রাস্তা ভালো হলে যেটা হয়, স্পিডে গাড়ি যেতে পারে, কম সময় লাগে। এই জায়গাটা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে। কামারপুকুর হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। তো এইখানে আমরা আগে এসেছিলাম, কিন্তু তখন যেহেতু ব্লগ করতাম না, সেই জন্য এর ছবি আমার কাছে থাকা সত্ত্বেও আমি ডিলিট করে দিয়েছিলাম পরে, খুব সম্ভবত। তো এই জায়গাটা শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, এবং এখানে নানা স্মৃতি আছে। পরে যদি কোনো দিন কামারপুকুর আবার আসি, সুন্দর করে ভিডিও করে তো ব্লগ করার চেষ্টা করব। তো আমরা এখন কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং কামারপুকুরে যে শ্রীরামকৃষ্ণের বাড়ি ছিল, জন্মস্থান ছিল, সেখানে শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর, যে সমস্ত জিনিস উনি ব্যবহার করতেন, সেই ঘরে খাট, বিছানা সমস্ত কিছু ওখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। তার বাড়িটিকেও সেইভাবেই রাখার চেষ্টা করা হয়েছে যেরকম আগে ছিল। ওনার যে কুলদেবতা ছিল, সেই কুলদেবতাও কিন্তু এখনও ওখানে পূজিত হন। তারপর ওনার যে ভিক্ষা মা ছিলেন, সেই ভিক্ষা মায়ের নামে কোন জায়গাটা আছে, সেই জায়গাটাও ওখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এই জায়গাটা দিয়ে, এই যে রাস্তাটা বেঁকে গেল ডান দিকে, এইখানটা দিয়ে আমরা কিন্তু জয়রামবাটির ওই দিকটায় যাব।
জয়রামবাটি হচ্ছে শ্রী শ্রী মায়ের জন্মস্থান। এখানটা আমরা পৌঁছে গেছি। এখন শ্রী শ্রী মায়ের জন্মস্থানে সারদা মায়ের এই জায়গাটা একটা বিরাট পার্কিং করা আছে। সেই পার্কিংয়ে আমরা গাড়ি রেখে এখানে ওয়েট করা হচ্ছে, কারণ 3:30-র সময় মন্দির খুলবে। তো 3:30 বাজতে আর হয়তো মিনিট 10-15 বাকি আছে। তো আমরা এখানে সবাই মিলে ওয়েট করলাম। কারোর যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, ওয়াশরুমও আছে এখানে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর বসে বসে কি করব, সবাই মিলে এই গরমে, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে আইসক্রিম, সবাই মিলে একটু করে আইসক্রিম কিনে খেলাম। দেখেছেন বাচ্চারা কীরকমভাবে এনজয় করছে। গরমে বলুন আর ঠান্ডাতে বলুন, আইসক্রিম কিন্তু ভীষণ লোভনীয় একটা ব্যাপার। শুধু বাচ্চাদের না, আমরা বাবা এখনও বড় হয়েও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। আর এরপরে এগিয়ে গেছি। এখন মোটামুটি 3:30 বেজে গেছে। তো মন্দির খুলে গেছে, অনেকে ওদিকেই এগিয়ে যাচ্ছে, সেটা দেখে আমরাও গেলাম। যেতেই ডান দিকে এই পল্লীমঙ্গল পড়লো। পল্লীমঙ্গলে হচ্ছে রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। সেখানকার শাড়ি, গামছা, ধুতি, আসন, বিভিন্ন হাতের কাজের জিনিস, কুটির শিল্পের জিনিস সেখানে পাওয়া যায়। ধূপ, তারপর ঠাকুরের বিভিন্ন রকম জিনিস সেগুলো পাওয়া যায়। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। নতুন বাড়িটা একদম এখানে মা বসবাস করেছেন, এবং এর ভিতরে সুন্দরভাবে এই যে খড়ের চাল দিয়ে করা ভাবে এগুলো করা আছে। কিন্তু পুরোটা ভিডিও করে বা ছবি তুলে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখানে ভিতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ। আমরা ফিরে চলেছি বাড়ির পথে। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা ভোগ খেয়েছি, যে ভোগটা শুধুমাত্র দুপুরবেলা পাওয়া যায়। কিন্তু সেই দিন যে কোনো কারণেই হোক, সেই দিন প্রায় 4,500-5 হাজার মানুষ এমনি প্রতিদিন দুপুরবেলা খায়, কিন্তু সেই দিন অনেক কম হয়েছিল। সেই জন্য আমরা সেই ভোগটা বিকেলবেলাও পেয়েছিলাম। প্রায় 4-4:30 তখন বাজে। তখনও যারা দর্শনার্থী আছে বহু দূর থেকে এসেছেন, হয়তো দুপুরবেলা আসতে পারেন না বা পারেননি কোনো কারণে, তারাও সেদিন কিন্তু ওখানে ভোগ পেয়েছে। আমরাও সবাই মিলে ওখানে বসে সুন্দরভাবে ভোগ খেয়েছি। ভোগেতে ভাত ছিল, একটা সব কিছু মিশিয়ে একটা নিরামিষ তরকারি ছিল, নানা রকমের সবজি পনির মিশিয়ে, ভীষণ সুন্দর টেস্টি ছিল তরকারিটা। আর একটা ছিল ঝোল টাইপের, সব কিছু সবজি দিয়ে একটা ঝোলের মতো ছিল, পায়েস ছিল। গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।